ফুড এশিয়া প্র্যাকটিস সেট থেকে জিকে 1 থেকে 50 পর্যন্ত, প্র্যাকটিস সেট 4 শেষের দিক থেকে শুরু করেছিলাম। আজকে ভাবছি একটু প্রথম দিক থেকে শুরু করি, প্র্যাকটিস সেট 4 থেকে শুরু করবো আজকে। তো শুরু করার আগে কিছু বলতে চাই, কারণ যে ফুড এশিয়ার যে পরীক্ষা হলো, এই পরীক্ষার কোশ্চিন ফাঁস হওয়াতে মানে একটা বিতিকিচ্ছিরা, একদম মানে যা খুশি তাই এরকম হয়ে গেল পরীক্ষাটা। তো যারা প্র্যাকটিস করে তাদের পক্ষে তো খুবই বাজে বাজে ব্যাপার, এটা খুবই খারাপ ব্যাপার। কারণ প্র্যাকটিস করে যারা, তাদের জন্য কোশ্চিন একটু টাইট, একটু হার্ড হওয়া দরকার, তাহলে কম্পিটিশনটা ভালো হয়। এবার কোশ্চিন যদি খুব সহজ হয়ে যায়, যদি বলে দেয় যে ভারতের জাতীয় ফুল কী, ভারতের জাতীয় পশু কী, এই ধরনের কোশ্চিন তো যে কেউ পারবে, তাই না? যে কেউ পারবে, যে কেউ অ্যান্সার করে দেবে। আমার মনে হয় যত দূর অনেক ছেলে পেলে 100-তে 100 করে এসছে, 100-তে 100 এরকম আছে অনেক। কারণ আমাদের এখানকার লোকাল কিছু ছেলে আমাদের গ্রুপের যারা চাকরির জন্য তৈরি হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, তাদের মধ্যে তো 97টা 100টাও করে এসছে। তো আশা করি খুব একটা ভালো ফল হবে না, কারণ কোশ্চিন ফাঁস হওয়াতে খুব একটা ভালো হবে না। আর যতদূর শোনা যাচ্ছে যে পরীক্ষা ক্যান্সেল হবে, ক্যান্সেল হওয়াই দরকার। ক্যান্সেল হওয়াই দরকার, কারণ কোশ্চিন এইভাবে যদি লিক আউট হয়ে যায়, ফাঁস হয়ে যায়, তাহলে তো ভালো না। তো আরেকটা কথা বলবো, যে আমি যে প্র্যাকটিস সেট করাই, জিকেগুলো করাচ্ছি, অঙ্ক করাচ্ছি, তো কে কি কমন পেলো পরীক্ষায় সেটা একটু কমেন্ট বক্সে একটু লিখে পাঠাবে, যে হ্যাঁ স্যার, দাদা, যে আমি কোশ্চেনগুলো পরীক্ষায় পেয়েছি আমি কমন। তো শুরু করতে যাবো আজকে। দেখো, কারণ যদি কমেন্ট বক্সে না পাঠাও লিখে, তাহলে আমি তো বুঝতে পারছি না যে হ্যাঁ তোমরা কেমন পাচ্ছ কি পাচ্ছ না। তো প্রথম কোশ্চেন দেখো, প্রথম প্রশ্ন, বুদ্ধচরিত রচয়িতা কে করে? বুদ্ধচরিত রচয়িতা করে অশ্ব ঘোষ। এর আগেও আমি পড়েছি। 1 নম্বর কোশ্চেন দেখো, বুদ্ধচরিত কে রচনা করে? অশ্ব ঘোষ। এই বুদ্ধচরিতকে মানে বৌদ্ধ ধর্মের কি বলা হয়? রামায়ণ বলা হয়। বুদ্ধচরিত অশ্ব ঘোষ রচনা করেছিল। অশ্ব ঘোষ, পার্শ্ব, নাগার্জুন, বসুমিত্র, এরা কার রাজসভায় ছিল? এরা ছিল কনিষ্কের রাজসভায়। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কনিষ্কের শাসনকালেই হয়েছিল। সেই সময় রচনা হয়েছিল বুদ্ধচরিত। কে রচনা করেছিল? অশ্ব ঘোষ। বুদ্ধচরিতকে বৌদ্ধ ধর্মের কি বলা হয়? রামায়ণ বলা হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 1 নম্বর কোশ্চেনের উত্তর কি? অশ্ব ঘোষ। বাকি দেখো, কৌটিল্য, এটা প্রশ্ন এসেছিল ফুডের সাথে। অর্থশাস্ত্র কে রচনা করে? কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত নাম দেয়। এখানে দেখো ডি নম্বরে বিষ্ণুগুপ্ত রেখেছে। চাণক্য। অর্থশাস্ত্র কে রচনা করে? চাণক্য। বুদ্ধচরিত কে রচনা করে? অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ কার রাজসভায় ছিল? ইম্পর্টেন্ট। দেখো, এক কোশ্চেনের সাথে শুধু উত্তর বলে দিলে কিন্তু মজা আসবে না ক্লাসে, হ্যাঁ না? মজা আসবেই না। তো অশ্ব ঘোষ কী রচনা করে? বুদ্ধচরিত। বৌদ্ধ ধর্মের রামায়ণ বলা হয় বুদ্ধচরিতকে। অশ্ব ঘোষ কার রাজসভায় ছিলেন? কনিষ্কের রাজসভায়। অশ্ব ঘোষ, পার্শ্ব, নাগার্জুন, বসুমিত্র, এরা কনিষ্কের রাজসভায় ছিল। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কার শাসনকালে হয়েছিল? কনিষ্কের শাসনকালে। কনিষ্কের শাসনকালে। কোন বংশের ছিল? কুষাণ বংশের। কুষাণ বংশের সংস্থাপক কে ছিল? কুজুল কদফিসেস। এবার দেখো, বি নম্বর, বিলহন। বিক্রমাঙ্ক দেবচরিত কে রচনা করে? বিলহন। কিরাতার্জুনের লেখক ভারবি। দশকুমার চরিত দণ্ডী। আসতেই পারে, দশকুমার চরিত কে রচনা করে? দণ্ডী। কিরাতার্জুনীয়মের লেখককে? ভারবি। বিক্রমাঙ্ক দেবচরিত কে রচনা করে? বিলহন। অর্থশাস্ত্র কে রচনা করে? কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত। তো দেখো, 1 নম্বর কোশ্চেন থেকে কতগুলো কোশ্চেন আমি বললাম। 2 নম্বর, যাবতীয় প্রমার উদ্যোক্তা হলেন আকবর। দিন ই ইলাহি আকবর চালু করে, ওটা একটা ধর্ম, দিন ইলাহি। আর যাবতীয় প্রমার উদ্যোক্তা কে হলেন? আকবর। বাকি অপশনগুলো দেখো, সিকান্দার লোদি, গজে সিকান্দারি, একটা জমির মাপ যেটা ছিল 30 ইঞ্চির। গজে সিকান্দারি, একটা জমির মাপার একটা মাপকাঠি, সেটার মান কত ছিল? 30 ইঞ্চির ছিল। গজে সিকান্দারি কে করে? সিকান্দার লোদি। 1-এর উত্তর কিন্তু এ নম্বর, আকবর। শের শাহ, এখান থেকে কোশ্চেন এসেছিল। কাবুলিয়ত পাট্টা কে চালু করে? শের শাহ। গিয়াসউদ্দিন, দিবানে আর্জ গিয়াসউদ্দিন বলবন। তো 2-এর গেল। 3 নম্বর, ন্যায়ের শৃঙ্খলা স্থাপন করেন কে? ন্যায়ের শৃঙ্খলা, অর্থাৎ হিন্দিতে পড়েছি আমরা ন্যায় কি জঞ্জির,
মানে শিকল। যদি কেউ ন্যায় চায় তাহলে শিকল টানতে হতো জাহাঙ্গীরের সময়। কি টানতে হতো? শিকল। শিকল ধরে টান দিলে তার মানে সে বুঝতো রাজা যে সে এখন বিচার চাইছে, ন্যায় চাইছে। সেই জন্য বলতো ন্যায় কি জঞ্জির। কে স্থাপনা করে? ন্যায়ের শৃঙ্খলা জাহাঙ্গীর। ডি নম্বর অ্যান্সার। 4 নম্বর দেখো, ব্রিটিশ পার্লামেন্ট কবে ভারতের স্বাধীনতা বিলটি পাশ করে? এগুলো একটু টাফ কোশ্চেন। ব্রিটিশ পার্লামেন্ট এটা হচ্ছে সি নম্বর, 5 জুলাই 1947। 4-এর 5 জুলাই 1947 সি নম্বর অ্যান্সার। 3 নম্বরে কি বললাম? ন্যায় শৃঙ্খলা জাহাঙ্গীর। বাকি অপশনগুলোর মধ্যে কি বলতে পারি আর? আকবরের সম্পর্কে তো বললামই, যাবতীয় প্রমার, দিন ইলাহি। আকবর সম্পর্কে এটাও বলেছিলাম, মুঘল সমাজের মানে শিক্ষিত ছিল না। শাহজাহানের শাসনকালকে স্থাপত্যকলার স্বর্ণযুগ বলা হয়। তাজমহলকে স্থাপনা করে শাহজাহান, তাজমহল নির্মাণ করে। আর হুমায়ুন নামা গুলবদন বেগম রচনা করে। 4-এর কি বললাম? ব্রিটিশ পার্লামেন্টে কবে ভারতের স্বাধীনতা বিলটি পাশ হয়? 5 জুলাই 1947। 5 নম্বর, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে স্থাপিত হয়? 1920 সালে। অসহযোগ আন্দোলন শুরু হয় 1920 সালে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন সংস্থান, ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে গঠিত হয়? 1920 সালে নাগপুরে। এই সময় অসহযোগ আন্দোলন হয়েছিল 1920 সালে। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। দুটোই বলতে পারছি মোটামুটি যতদূর জানি। বাকি 1921 হরপ্পা সভ্যতায় চলে যেতে পারি। 1920-21 এগুলোর মধ্যে ইতিহাসে কিছু ঘটে, অতদূর মনে রাখতে পারছি না, কারণ পড়ার সময় পেলেও তোমাদেরকে বলেছিলাম যে চোখের সমস্যা, একটু পড়তে পারছি না ঠিকঠাক, লাইটের দিকে তাকাতে পারছি না। তবুও এক ভাই আমার লিখে পাঠিয়েছে যে দাদা জিকের জন্য অপেক্ষায় বসে আছি। তো 5 নম্বর এই পর্যন্ত বললাম। 6 নম্বর থেকে 9 নম্বর, লর্ড কার্জনের অধীনে বঙ্গভঙ্গ প্রথম কার্যকর হয় কবে? 1905 সালে বঙ্গভঙ্গ হয় 1905 সালে, সি নম্বর। বাকিগুলো দেখো, 1901 সালে নোবেল প্রাইজ শুরু করে নোবেল দেওয়া। 1911 সালে এই প্রশ্নটা এসেছিল না, কলকাতা থেকে দিল্লিতে কবে রাজধানী স্থানান্তর করা হয়? 1911 সালে 12 ডিসেম্বর 1911 সাল। অনেক জায়গায় 12 পাওয়া যায় মনে হয়, কিন্তু 1911 সালে 12 ডিসেম্বর কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়। 1915 সালে মহাত্মা গান্ধী শান্তিনিকেতনে যাত্রা করে 1915 সালে। তাহলে 6-এর হচ্ছে সি। আর আরেকটা কথা বলছি, আমাকে দেখে এখন মনে হবে যে চুলদাড়ি সব কেমন এলোমেলো, পাগল টাইপের, মানে ঘুম থেকে উঠে চোখ মুখে জল দেয়নি চলে এসছে। দেখো আমি ওরকমই, আমার পেশাগত দিক থেকে ইউটিউবার না, যখন মনে হয় উঠলাম, চোখ মুখে জল দিলাম, গেঞ্জি একটা পরলাম, চলে আসলাম সামনে। তা আমাকে দেখে তো লাভ নাই, আমি কি পড়াচ্ছি সেটা হলো মেন, তাই না? সেটা হচ্ছে সব থেকে মেন জিনিস, যে আমি কি পড়াচ্ছি, কি দিচ্ছি। 7 নম্বর দেখো, নিচের কোন নদীটি ভূমিভাগ উত্থানের পর সৃষ্টি হয়েছে? চম্বল নদী। এখান থেকে বাকি একটু 2-1টা বলবো। দেখো, কোশি নদীকে বিহারের শোক বলা হয়। কোশিকে কি বলা হয়? বিহারের শোক। নর্মদা নদী মধ্যপ্রদেশের, এটা মধ্যপ্রদেশের জীবনরেখা। নর্মদা নদীকে কি বলে? মধ্যপ্রদেশের জীবনরেখা বলা হয়। 8 নম্বর, চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? এই প্রশ্নটা মনে হয় এসেছিল, কোন নদীতে অবস্থিত চিল্কা হ্রদ? নদী বলছি, হীরাকুদ এর টাইপের কোশ্চেন এসেছিল উড়িষ্যার, যে হীরাকুদ কোন নদীতে অবস্থিত? এটা চিল্কা হ্রদ। এটা হচ্ছে লবণাক্ত হ্রদ, উড়িষ্যায় অবস্থিত চিল্কা হ্রদ। এটা উত্তর হচ্ছে উত্তর সরকার উপকূল। চিল্কা হ্রদ উড়িষ্যা, উত্তর হচ্ছে দিয়ে দুটোই দেখো, উড়িষ্যা বা ওড়িশা বলে কেউ, কোনো অসুবিধা নেই। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? উড়িষ্যা বা ওড়িশা। এটা হচ্ছে উত্তর সরকার উপকূল। 4 নম্বর, ধোঁয়াধর জলপ্রপাতটি কোথায় অবস্থিত? জব্বলপুর, নর্মদা নদীতে। ধোঁয়াধর, জব্বলপুর। মধ্যপ্রদেশের জীবনরেখা কাকে বলে? নর্মদা নদীকে। জব্বলপুর কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদী।
আলমাটি বাঁধ কৃষ্ণা নদী। মেট্টুর বাঁধ কাবেরী নদী। মহীশূর কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। কাবেরী নদীর মেট্টুর বাঁধ কোথায় অবস্থিত? কাবেরী নদীতে। তাহলে 9 হচ্ছে বি নম্বর অ্যান্সার। নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদী, আলমাটি বাঁধ কৃষ্ণা নদী। মহীশূর বাঁধ কাবেরী নদী, মেট্টুর বাঁধ কাবেরী নদী। মহীশূর কোথায় অবস্থিত? কর্ণাটকে। ডি নম্বর আজমুদ্রি গোদাবরী নদী। গোদাবরীকে কি বলা হয়? বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণের গঙ্গা। দক্ষিণের গঙ্গা কাকে বলে? গোদাবরীকে। বৃদ্ধ গঙ্গা কাকে বলে? গোদাবরীকে। দক্ষিণ ভারতের গঙ্গা যদি আসে তাহলে কাবেরী নদী। ঠিক আছে, ভারতের যোগ করলেই কাবেরী, না হলে গোদাবরী। রাজমুদ্রি, এখান থেকে একটা প্রশ্ন দিয়েছিলাম এর আগে যে তামাক অনুসন্ধান সংস্থান কোথায় অবস্থিত? রাজমুদ্রিতে অবস্থিত। যেরকম হচ্ছে সেরকম চলছে। যখন পড়াশোনা করতাম না তখন চুল দাড়ি কত বড় হলো কি হলো কিচ্ছু দেখতাম না, শুধু পড়তাম। দিন ভরে 16 ঘন্টা 17 ঘন্টা বই পড়েই চলেছি এরকম অবস্থা ছিল, পাগলের মতো, বই পাগল। তো 10 নম্বর, নিচের কোনটি থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায়? দেখো, অ্যালুমিনিয়ামের অয়স্ক আকরিক সেটা বক্সাইট, ডলোমাইট, এগুলো কি? এগুলো সব অ্যালুমিনিয়ামের অয়স্ক। তাহলে বি নম্বর অ্যান্সার। হেমাটাইট, এটা হচ্ছে লোহার আকরিক। পাইরাইটও লোহার আকরিক। আর একটু কিছু বলবো, 10 হচ্ছে বি নম্বর অ্যান্সার। বক্সাইট, ডলোমাইট এগুলো কি? অ্যালুমিনিয়ামের অয়স্ক। হেমাটাইট, সিডেরাইট, ম্যাগনেটাইট, পাইরাইট এগুলো সব লোহার অয়স্ক। তারপরে প্রশ্ন থেকে ক্যালামাইন জিঙ্কের অয়স্ক। কার্নালাইট হচ্ছে পটাশিয়াম, যতদূর কার্নালাইট হচ্ছে পটাশিয়ামের অয়স্ক। তো 10 নিচের কোনটি থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায়? বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায়। হেমাটাইট হচ্ছে লোহার আকরিক। হেমাটাইট, সিডারাইট, ম্যাগনেটাইট, পাইরাইট এগুলো হচ্ছে লোহার অয়স্ক। 11 নম্বর, ভারতের বর্তমান বনভূমির পরিমাণ কত শতাংশ? 22%। বি নম্বর অ্যান্সার, 22% প্রায়। 12 নম্বর, নিচের কোন গিরিপথ উত্তরাখণ্ডে অবস্থিত? উত্তরাখণ্ডে হচ্ছে লিপুলেশ উত্তরাখণ্ড। বাকি দেখো, জেলেপলা, নাথুলা সিকিমে অবস্থিত, আর শিবকেলা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত। 12 হচ্ছে বি নম্বর অ্যান্সার। 13 নম্বর, নিচের কোন দ্বীপটি অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে? ব্যারেন, এটা হচ্ছে জীবন্ত জ্বালামুখী, মানে জীবন্ত আগ্নেয়গিরি, ব্যারেন। আন্দামান নিকোবরে অবস্থিত ব্যারেন দ্বীপ। 14 নম্বর, জনপরিষেবার ক্ষেত্রে রাষ্ট্রকে বিচার বিভাগ এবং প্রশাসনের মধ্যে বিভাজন আনতে হবে। সংবিধানের কোন ধারায় এই কথা বলা হয়েছে? ধারা 50। এ নম্বর অ্যান্সার। একটা কোশ্চেন যেটা অ্যালুমিনিয়ামের বললাম একটু আগে, অ্যালুমিনিয়ামের বক্সাইট, ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক। ঠিক আছে, ওটা একটু ভুল বলেছিলাম, অ্যালুমিনিয়ামের ডলোমাইট হবে না, ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক। এবার হচ্ছে 15 থেকে 17, সরকার কবে থেকে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেন? আগস্ট 1998। সি নম্বর অ্যান্সার, আগস্ট 1998 সালে। দেখো, প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট। পরীক্ষা যেটা হলো সেই পরীক্ষায় কিন্তু আমি যে কোশ্চেনগুলো এতদিনে 3-4 মাসে যতটুকু করেছি এর মধ্যে থেকে প্রচুর কোশ্চেন কমন এই কারণেই পাচ্ছে, আর পাবে আশা করি। কারণ একটা কোশ্চেনের উত্তর শুধু আমি একটা অপশনে উত্তর করে দিলাম যে অ্যালুমিনিয়ামের আকরিক কোনটা, বক্সাইড বলে ছেড়ে দিলাম, তাহলে তো বাকিগুলো পরিচিত হবে না। তো একটু তো পরিচিত করাতে হবে। হ্যাঁ, সেইটুকু করালে কি হবে, একটা ক্লাসের মধ্যে অনেকগুলো জিকে হয়ে যাবে, আর শুনে সব থেকে বেশি মনে থাকে। এটা একটা মানে খুব ভালো জিনিস। হ্যাঁ, এই জন্য বেদের আরেক নাম শ্রুতি ছিল, শুনে শুনে মনে রাখতো। 15 নম্বর, সরকার কবে থেকে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেন? আগস্ট 1998। সুপ্রিম কোর্টের বিচারপতির কত বয়স পর্যন্ত কাজে নিযুক্ত থাকতে পারে? সুপ্রিম কোর্টের বিচারপতি 65 বছর পর্যন্ত কাজে নিযুক্ত থাকতে পারে। সি নম্বর অ্যান্সার। 17 নম্বর, সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের চাকরির ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে? চাকরির ক্ষেত্রে কোনো ভেদভাব করা যাবে না, সেটা হচ্ছে অনুচ্ছেদ 16। বাকিগুলো দেখো একটু বলে দিচ্ছি। অনুচ্ছেদ 14 হচ্ছে ভারতীয় নাগরিক এবং বিদেশি নাগরিকদের মধ্যে কোনো ভেদভাব করা যাবে না, অনুচ্ছেদ 14। অনুচ্ছেদ 19-1, এটা হচ্ছে মৌলিক অধিকার, বাক স্বাধীনতা।
বা ভারতের যে কোনো স্থানে বসবাসের মানে যে কোনো স্থানে কেউ বসবাস করতে পারে। এটা হচ্ছে 19-এর বাক স্বাধীনতা। মেনলি থাকে বাক স্বাধীনতা। 19-এর 1-এ কি বাক স্বাধীনতা, বলার অধিকার। ভারতীয় নাগরিকদের সবারই বলার অধিকার আছে, যেটাকে বলে বাক স্বাধীনতা 19-এর 1-এ। অনুচ্ছেদ 15 হচ্ছে ধর্ম, লিঙ্গ, মূল বংশ, ধর্ম, লিঙ্গ, মূল বংশ, জাতি এই বিষয়ে কোনো ভেদভাব করা যাবে না, সেটা হচ্ছে অনুচ্ছেদ 15-তে মনে থাকবে। 17-র হচ্ছে সি নম্বর, যে সমান চাকরির ক্ষেত্রে সমান সুযোগ দিতে হবে, এটা হচ্ছে অনুচ্ছেদ 16। অনুচ্ছেদ 14, ভারতীয় নাগরিক এবং বিদেশি নাগরিকদের মধ্যে কোনো ভেদভাব করা যাবে না, সমানভাবে দেখতে হবে। অনুচ্ছেদ 19-এর 1-এ আছে মৌলিক অধিকার, যেটা হচ্ছে আমার বাক স্বাধীনতা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট সব থেকে, বাক স্বাধীনতা 19-এর 1-এ আছে। 19-এর ক বা 19-এর 1 বলার অধিকার বা ভারতের যে কোনো স্থানে গিয়ে বসবাসের স্বাধীনতা। অনুচ্ছেদ 15-তে জাতি, ধর্ম, লিঙ্গ, মূল বংশ এই বিষয়ে কোনো ভেদভাব করা যাবে না, অনুচ্ছেদ 15-তে। থেকে 23, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কবে? এপ্রিল 1951 সালে। দুটোই অপশন একই দিয়ে দিয়েছে, দেখো বি আর ডি। এপ্রিল 1951 সালে। বাকি তো জানো 26 জানুয়ারি 1950 এসেছিল নাকি? না, 26 নভেম্বর 1949 সংবিধান গৃহীত হয়। এই টাইপের কোশ্চেন এসেছিল। তাহলে এপ্রিল 1950 প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয় হেরাল্ড-ডোমার মডেল। আসতেই পারে এটা। প্রথমটাকে বলে হেরাল্ড-ডোমার মডেল, দ্বিতীয়টাকে বলে মহালানবিশ তত্ত্ব নির্ভর। মহালানবিশ তত্ত্ব নির্ভর দ্বিতীয়টাকে বলে, প্রথমটাকে হেরাল্ড-ডোমার মডেল। মনে থাকবে। 18-র বি কি বলবো, এপ্রিল 1951 দুটোই দেওয়া আছে, মনে রাখো একটাই। 19 নম্বর, জাতীয় আয়ে কোন ক্ষেত্রটি সর্বাধিক যোগদান করে? জাতীয় আয় দেখো, আন্দাজ করো। কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে সব থেকে সর্বাধিক যোগদান হচ্ছে কৃষি, সি নম্বর। দেখো কোশ্চিন বলছি, আমি উত্তর বলছি, কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। আর ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আর আমার চেহারার দিকে যাবে না কখনোই। অনেকে, আমি জানি যে আমার সাবস্ক্রাইবার 583টা, আর দেখে মাত্র 25টা 30টা, আমি বুঝতে পারি। অনেকে লাইক করে না, সাদা বোর্ডে ভালো লাগছে না, অন্ধকার, কি বলছে, ভাষা ঠিক নাই। আর ভাষা দিয়ে হবে কি? ধরা ওটা জিরাই নেই। ভাষা দিয়ে কিছু হবে? খান স্যার তো ভাষা লোকাল ল্যাঙ্গুয়েজ, কেন ফেমাস বোঝা নিয়ে কথা, যে কেউ যদি বুঝতে পারে ওটাই হচ্ছে সব থেকে মেন জিনিস। তাহলে জাতীয় আয়ের কোন ক্ষেত্রটি সর্বাধিক যোগদান করে? কৃষিক্ষেত্র, সি নম্বর অ্যান্সার। 20 নম্বর, আরবিআইকে কবে জাতীয়করণ করা হয়? 1948 সালে। না, 1949 সালে। আরবিআইকে কবে জাতীয়করণ করা হয়? 1949। 48 বললাম না, 1949, ঠিক আছে 1949। আরবিআইকে কবে জাতীয়করণ করা হয়? 1949 সালে। ডি নম্বর। 1947 তো ভারত স্বাধীন হয়। 1948 সালে এনসিসি গঠন হয়। 1946 সালে, এই কোশ্চেন আছে এইখানে, তেভাগা আন্দোলন কত সালে হয়? 1946 সালে। আরও 46 সালেও আরও আছে, সংবিধান থেকেও আছে। 21 নম্বর, মানবিক উন্নয়ন প্রথমে চালু হয় কত সালে? 1990 সালে, সি নম্বর অ্যান্সার। 1990 সালে। কিছু কিছু কোশ্চেন তো মানে মনে রাখার বিষয়, ওগুলো মনে রাখতে হবে একটু, জাস্ট খালি আলোচনার বিষয়ে খুব কম থাকে, ওর ভিতরে মজা পাওয়া যায় না। 22 নম্বর, দেখো যে যন্ত্রের সাহায্যে এসি কারেন্ট ডিসি কারেন্টে রূপান্তরিত হয় সেটা হলো রেকটিফায়ার। এসি থেকে ডিসি রেকটিফায়ার, আর ডিসি থেকে এসি হলো অল্টারনেটর। মনে থাকবে, ডিসি থেকে এসি অল্টারনেটর, আর এসি থেকে ডিসি এটা হচ্ছে এসি থেকে ডিসি, এটা হচ্ছে রেকটিফায়ার। আর ডিসি থেকে এসি ওটা হচ্ছে অল্টারনেটর। ট্রান্সফরমার কি? ট্রান্সফরমার হচ্ছে উচ্চ এসি থেকে নিম্ন এসি করে, মানে হাই স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার, এই হলো ট্রান্সফরমার। ডায়নামো, এটা হচ্ছে যান্ত্রিক ঊর্জা থেকে, যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে ডায়নামো। 23 নম্বর, কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় না? চোখ। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় না, ইম্পর্টেন্ট প্রশ্ন, চোখ। 23-এর ডি নম্বর, চোখ। ফ্যান নাই তো, গরম পড়ে গেছে, ঘেমে যাচ্ছি।
ফ্যান চালানোর সমস্যা হচ্ছে, ফ্যান চালাতে পারছি না। কত দূর করালাম? 23 পর্যন্ত না। এরপরে 24 থেকে 29। 24, নিচের কোন গ্যাসটি ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী? ওজোন, যেটা আমাকে আমাদের আলট্রাভায়োলেট কিরণ থেকে রক্ষা করে, ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি, এটা ওজোন স্তরকে ছিদ্র করছে। ডি নম্বর অ্যান্সার। বাকিগুলো দেখো, গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড। গ্রিন হাউস গ্যাস, সালফার ডাইঅক্সাইডটা জানি না সঠিক, তবে কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড এই দুটো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, এটা হচ্ছে ওজোন স্তরকে ছিদ্র করছে। তাহলে 24-এর ডি নম্বর অ্যান্সার। 25 নম্বর, মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া, আর 12 জোড়া হচ্ছে হাড্ডি পাসলি, বলে না হাড্ডি পাসলি তোর দিয়া, মানে এই যে বুকের পাঁজর হচ্ছে 12 জোড়া, এইদিকে 12টা, এই পাশে 12টা। বোঝাতে পারলাম? তাহলে মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া, বি নম্বর অ্যান্সার। 26 নম্বর, জিপসাম কোনটির আকরিক? দেখো, জিপসাম হচ্ছে ক্যালসিয়ামের আকরিক। জিপসাম কার আকরিক? ক্যালসিয়ামের আকরিক, এ নম্বর অ্যান্সার। লোহার তো বলেছিলাম, সিডেরাইট, ম্যাগনেটাইট, হেমাটাইট, পাইরাইট, এগুলো সব লোহার আকরিক। সোডিয়ামের আকরিক হচ্ছে বোরেক্স। সোডিয়ামের আকরিক বোরেক্স। জিঙ্কের কার্নালাইট, পটাশিয়ামের জিঙ্কের ক্যালামাইন, জিঙ্কের হচ্ছে ক্যালামাইন, পটাশিয়ামের হচ্ছে কার্নালাইট। তো 26-এর হচ্ছে এ নম্বর, জিপসাম হচ্ছে ক্যালসিয়ামের আকরিক। তো পটাশিয়াম থেকে একটা কোশ্চিন লেডি কনস্টেবলে এসেছিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ না লেডি কনস্টেবলে, যে পটাশিয়ামের সংকেত কি, চিহ্ন কি, পটাশিয়াম কি দিয়ে প্রকাশ করে? লিখেছিল, এক জায়গায় অপশন আছে কে, এক জায়গায় আছে পি। তো বেশিরভাগ অনেকে আমাদের লোকালে কিছু উত্তর করেছিল যে পটাশিয়াম পি মেরে এসছে, পি, পি ফর পটাশিয়াম। আরে পটাশিয়াম হচ্ছে কে। তাহলে কত এখনও অনেকেই জানে না যে পটাশিয়ামের কে হয়। ও পি দিয়ে রেখেছে, পটাশিয়াম পি, পি ফর পটাশিয়াম, মারো পি, ভুল করে চলে এসছে, পটাশিয়াম হচ্ছে কে। 27 নম্বর, ধানের পাতা খসা রোগ হয় কিসের কারণে? ফাঙ্গি, এ নম্বর অ্যান্সার। ফাঙ্গির কারণে খসা রোগ, এটা আসতে পারে। খসা রোগ কিসে হয়? ধানে। 28 নম্বর, ন্যাশনাল ক্যাডেট কর্পস, মানে এটা এনসিসি। ন্যাশনাল ক্যাডেট কর্পস গঠিত হয় কত সালে? 1948 সালে। একটু আগে বলেছিলাম না, 1948 সালে কিছু ঘটনা ঘটে, যেটা হচ্ছে ন্যাশনাল ক্যাডেট কর্পস, এনসিসি, সেটা 1948 সালে। 29 নম্বর দেখো, মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত? মারডেকা ফুটবল খেলার সাথে যুক্ত। এগুলো তো আগে পিএসসি ক্লার্কশিপে যে কোশ্চেনগুলো করেছিলাম জিকে, ওগুলো তো বলেছিলাম আমি। তো এইভাবে যদি বলতে থাকি, অনেকে আমার ক্লাস করে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট দেয়, দাদা বসে আছি জিকের জন্য। অনেকে কমেন্ট করে, দেখে, অনেকের হয়তো ভালো লাগে না, ধর কি বলছে হোয়াইট বোর্ডে, ভালো লাগছে না। একটা ভাই আবার রিকোয়েস্ট করেছে দুইবার যে দাদা স্যার পিকচার কোয়ালিটি 240-এ রাখুন। আর আমি যদি 240-এ রাখি তাহলে তো অনেকে দেখতেই পারবে না, কোয়ালিটি খুবই খারাপ হবে, তাই না? পিকচার কোয়ালিটি খুবই খারাপ হবে, হয়তো তোমার এমবি বেশি খাচ্ছে, বেশি কাটছে, কিন্তু বাকি অনেকের তো সমস্যা হবে। 240-এ যদি রাখি, পিকচার কোয়ালিটি আরও খারাপ হয়ে যাবে, দেখতেই পারবে না, গোলা গোলা। এমনি তো হোয়াইট বোর্ড, তারপরে ভাষা আমার ওরকম গাইয়া ভাষা, তারপরে আবার লাইট কম, মানে সমস্যা। আজকে লাইটটাকে একটু অন্য জায়গায় সেট করেছিলাম, তো দেখলাম যে ওর থেকে তো এটাই ভালো, আগেরটাই ভালো, তো আবার যেখানে ছিল সেখানেই করে দিয়েছি আমি। তো মারডেকা কাপ হচ্ছে ফুটবলে মারডেকা, রাইডার কাপ গল্পে, ওয়াকার কাপ গল্পে। এবার হচ্ছে 30 থেকে 33। 30 নম্বরে দেখো, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? এই কোশ্চেনগুলো করেছি আমি। দ্রোণাচার্য দেওয়া হয় খেলার কোচিং ক্ষেত্রে, যে কোচিং করায়, যে মানে প্রশিক্ষক শেখায়, যে কোচ, তাকে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। তাকে কি দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কার।
আর অর্জুন পুরস্কার সেটা হচ্ছে যারা খেলছে তাদের মধ্যে দেওয়া হয় অর্জুন পুরস্কার। আর দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় প্রশিক্ষককে, কোচকে। মিল পাচ্ছ? অর্জুন আর দ্রোণাচার্য পাবে। 31 নম্বর, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর সদর দপ্তর হচ্ছে মনিলা, ফিলিপিন্সের রাজধানী মনিলা। 32 নম্বর, কাতারের রাজধানী কি? দোহা। কাতারের রাজধানী দোহা, দোহা কাতার। তাহলে 31-এর হচ্ছে সি নম্বর, 30-এর এ নম্বর, আর বাকি 29-এর এটা সি নম্বর। এই পেজে উত্তর, কোশ্চেন ওই পেজে। 32 নম্বর, কাতারের রাজধানী দোহা, বি নম্বর অ্যান্সার। বাকি দেখো, সৌদি আরবের রাজধানী রিয়াদ, মালদ্বীপের রাজধানী মালে, মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। 32-এর হচ্ছে বি। 33 নম্বর, ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? কোশ্চেন এসেছিল মনে হয় এই টাইপের, ব্রিটেনের বা আমেরিকার, যাই হোক। ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে রবার্ট ওয়ালপোল। আর এ নম্বরে যেটা হচ্ছে ওটা হচ্ছে আমেরিকার প্রথম প্রধানমন্ত্রী জর্জ ওয়াশিংটন। আর নেপোলিয়ন বোনাপার্ট হচ্ছে ফ্রান্সিসি ক্রান্তির, অর্থাৎ ফ্রান্সিসি বিপ্লবের একজন সেনাপতি, নেপোলিয়ন বোনাপার্ট। 33-এর হচ্ছে বি নম্বর। 30, ভুটানের সাথে সীমারেখা নেই যে রাজ্যের? মেঘালয়। অসম, সিকিম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ। অসম, সিকিম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের সাথে ভুটানের সীমারেখা আছে, মেঘালয়ের সাথে নেই। মেঘালয়ের সাথে নেই। 34, ঠিক আছে, মেঘালয়ের সাথে নেই। কার কার সাথে আছে? অসম, সিকিম, অরুণাচল প্রদেশ আর পশ্চিমবঙ্গের সাথে আছে ভুটানের সীমারেখা, মেঘালয়ের সাথে নেই, বি নম্বর অ্যান্সার। 35 নম্বর, শের সৈয়দ আহমেদ খান নাইট উপাধি পান কত সালে? 1988 সালে শের সৈয়দ আহমেদ খান নাইট উপাধি পেয়েছিলেন। রবীন্দ্রনাথও নাইট উপাধি পেয়েছিলেন, নাইট উপাধি ত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে। কাইজারে হিন্দ পেয়েছিলেন মহাত্মা গান্ধী, সেটাও ইংরেজদের দেওয়া, ত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর। তো নাইট উপাধি শের সৈয়দ আহমেদ খান। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, শের সৈয়দ আহমেদ খান মুসলিম লীগ আন্দোলনের একজন নেতা বলা যায়, শের সৈয়দ আহমেদ খান। আর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, শের সৈয়দ আহমেদ খান। তো নাইট উপাধি পেয়েছিলেন 1888 সালে, ডি নম্বর অ্যান্সার। 36 নম্বর, তেভাগ আন্দোলন 1946 সালে কোথায় সংগঠিত হয়েছিল? বাংলায়। তেভাগ আন্দোলন কোথায় হয়েছিল? বাংলাতে, 1946 সালে বাংলায়। দুইজন নেতা ছিল, দুজনে, একটা মাধব সিং আর একজন মনে পড়ছে না। একজন মাধব সিং ছিল, নেতার নামগুলো মনে পড়ছে না। তেভাগ আন্দোলন কোথায় হয়? 1946 সালে বাংলাতে হয়। 37 নম্বর, মিতালি এক্সপ্রেস চালু হয় ভারত আর বাংলাদেশের সাথে। মিতালি এক্সপ্রেস ভারত আর বাংলাদেশ, ডি নম্বর অ্যান্সার। ভারত আর পাকিস্তানের মধ্যে হচ্ছে সমঝোতা এক্সপ্রেস। কি এক্সপ্রেস? সমঝোতা, কারণ ডেঞ্জার এরিয়া, তো সমঝোতা করে নিয়েছে, মানে সমঝোতা মানে কি? চুক্তি করা। তাহলে মিতালি এক্সপ্রেস ভারত আর বাংলাদেশ, সমঝোতা এক্সপ্রেস ভারত পাকিস্তান। 37-এর ডি। 38 নম্বর, এবছর সাহিত্যে নোবেল পেলেন কোন সাহিত্যিক? অ্যানি এর্নো। এ নম্বর। এই যে ঘাম মুছছি আর পড়াচ্ছি, এই দেখে কি আর ছেলে ফেলে দেখবে? কি মনে হয়? 39 নম্বর, কোন দেশ চাঁদের পুঙ্খানুপুঙ্খ জিওলজিক্যাল মানচিত্র প্রকাশ করলো? চীন, বি নম্বর অ্যান্সার। 40 নম্বর, মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়া হলো খনিজকরণ। এই কোশ্চেনটাও রিপিট হচ্ছে। মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়া হচ্ছে খনিজকরণ, বি নম্বর অ্যান্সার। এটা হবে 39 থেকে 44 পর্যন্ত। বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপুরে ছাই হয়? মেসোস্ফিয়ার, সি নম্বর অ্যান্সার। কোন স্তরে? মেসোস্ফিয়ারে। 42 নম্বর, ইকোলজি শব্দটির প্রবর্তককে? ইকোলজি হচ্ছে আর্নেস্ট হেকেল হচ্ছে ইকোলজি শব্দটির প্রবর্তক। ডারউইন হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, ন্যাচারাল সিলেকশন, যেটা ন্যাচারাল সিলেকশনের প্রবক্তা হচ্ছে ডারউইন। মেন্ডেল বংশগতির জনক, মেন্ডেল।
হ্যাঁ, রুশো একজন দার্শনিক কবি ছিলেন, ছিলেন দার্শনিক রুশো। তাহলে 42-এর হচ্ছে সি নম্বর আর্নেস্ট হেকেল। প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন হচ্ছে ডারউইন, চার্লস ডারউইন। মেন্ডেল বংশগতির জনক মেন্ডেল। 43 নম্বর কুচিপুড়ি নৃত্যের উদ্ভব কোথায় হয়? অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ভারতনাট্যম তামিলনাড়ু, মোহিনীঅট্টম কেরল, কত্থক উত্তরপ্রদেশ বা উত্তর ভারত, কথাকলি কেরল, রাজস্থানের ঘুমর রাজস্থানের, মণিপুরের মণিপুরি, কর্ণাটকের যক্ষগান, এগুলো সব। তো কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের। 44 নম্বর নিচের কোনটি স্কেলার রাশি? এ দেখো, স্কেলার রাশি করতে গেলে মান আর অভিমুখ দুটোই লাগবে। সরণের মান অভিমুখ দুটোই আছে। সরণ ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে সরণ একটা ভেক্টর রাশি। বেগ দূরত্ব বাই সময় বেগ। ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, এটারও আছে। ভর শুধু শুধু মান আছে এত গ্রাম, কিন্তু তার কোনো দিক নেই, তাই ভর একটি কি স্কেলার রাশি। বোঝাতে পারলাম? 44-এর এ নম্বর। 45 থেকে 49 নিচের কোনটি মিশ্র গ্রন্থি? অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়, অগ্নাশয়। যকৃৎ মানব শরীরের সবথেকে বড় অঙ্গ বা মানব শরীরের আন্তরিক সবথেকে বড় অঙ্গ হচ্ছে যকৃৎ, যেটাকে কি বলি? মেটে। হ্যাঁ, যকৃৎ কি বলি? মেটে বলি আমরা, তাই না? মুরগির মাংস যারা খায় মেটে, অনেকে ভালো খায়, কিন্তু আমার অত ভালো লাগে না। মেয়েটাকে কি বলি আমরা? ওটাই হচ্ছে যকৃৎ। লিভার যেটা হচ্ছে লিভার। তাহলে নিচের কোনটি মিশ্র গ্রন্থি? বি নম্বর অগ্নাশয় মিশ্র গ্রন্থি। মানব শরীরের সবথেকে বড় অঙ্গ বা মানব শরীরের সবথেকে আন্তরিক বড় অঙ্গ হচ্ছে যকৃৎ, যেটা হচ্ছে লিভার বা চলতি ভাষায় মেটে বলে থাকি আমরা। পিটুইটারি, একে মাস্টার গ্রন্থি বলা হয় বা মাস্টার গ্ল্যান্ড, মাস্টার গ্রন্থি পিটুইটারি বা পীযূষ গ্রন্থি বলা হয়। 46 নম্বর অ্যান্টনি ও ক্লিওপেট্রা কে লিখেছেন? অ্যান্টনি ও ক্লিওপেট্রা উইলিয়াম শেক্সপিয়ার। অ্যান্টনি ও ক্লিওপেট্রা উইলিয়াম শেক্সপিয়ার। জুলিয়াস সিজার উইলিয়াম শেক্সপিয়ার। ম্যাকবেথ ও হ্যামলেট, হেলমেট না কিন্তু হ্যামলেট, হ্যাঁ হ্যামলেট বলতে কোনো হেলমেট হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই, মনে রাখতে হবে জাস্ট। ম্যাকবেথ বা হ্যামলেট, হ্যাঁ সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। ভারতের শেক্সপিয়ার কালিদাসকে বলে। এই কোশ্চিনটা এসেছিল কালিদাসের লেখা নিচের কোনটি কালিদাসের লেখা এসেছিল না? জন মিল্টন প্যারাডাইস লস্ট, জন মিল্টনের লেখা। তারপরে গুলিভার ট্রাভেলস জোনাথন সুইফট। তো 46-এর হচ্ছে ডি নম্বর। জিওফ্রে চসার তো ইংরেজি কবি ছিল একজন, তার লেখা কিছু আছে এরকম, মনে পড়ে না সঠিক। তো 46-এর অ্যান্টোনিও ক্লিওপেট্রা, জুলিয়াস সিজার, ম্যাকবেথ, হেলমেট না কিন্তু হ্যামলেট, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। ভারতের শেক্সপিয়ার কালিদাস। জন মিল্টনের প্যারাডাইস লস্ট, জন মিল্টন। জোনাথন সুইফটের হচ্ছে গুলিভার ট্রাভেলস হচ্ছে জোনাথন সুইফট। 47 নম্বর নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? ঘাবড়ানোর কিচ্ছু নেই, F=ma। সেটা কি পাবো? বলের পরিমাপ কত নিউটন, তাই না? F=ma, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, সেখান থেকে বলের পরিমাণ পাচ্ছি আমরা, কতখানি বল। F মানে নিউটন, M মানে ভর, A ত্বরণ ইন্টু মাস ইন্টু ত্বরণ, গুণ করলে কি পাই আমরা? বলের পরিমাণ পাই, কতখানি বল। তাহলে সেটা তো এখানে কি বলেছে যে নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাই, সেটা তো সংজ্ঞা পাচ্ছি না। তাহলে প্রথম সূত্র থেকে আমরা বলের পরিভাষা পাই, সংজ্ঞা পাই, ডেফিনেশন পাই, বলের সংজ্ঞা পাই প্রথম সূত্র থেকে। দ্বিতীয় সূত্র যেটা বললাম F=ma, এটা হচ্ছে বলের পরিমাণ। মনে থাকবে, পরিমাণ বের করতে গেলে কি আমাকে তো নিউটন বের করতে হবে, তাহলে সেটা দ্বিতীয় সূত্রতেই F=ma আছে, সেটা তো প্রথম সূত্রে নেই। তাহলে প্রথম সূত্র থেকে আমরা পাই বলের সংজ্ঞা, এ নম্বর অ্যান্সার। 48 নম্বর আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো কি একটা ধাতু কল্প। এই দেখো ডি নম্বরের ধাতু কলা বলেছে, ডি নম্বর। 49 নম্বর সংবিধানের কত নং ধারা অনুসারে অর্থ কমিশন গঠিত হয়? এই কোশ্চিনটা রিপিট হয়েছে 280, বি নম্বর অ্যান্সারে।
ক্লাস দেখবে, নতুন যারা দেখছে 584-83টা সাবস্ক্রাইবের মধ্যে মাত্র 37-40টা দেখে, তার মানে বাকিগুলো দেখে না, তার মানে কি ডিসলাইক একটা ব্যাপার। ধর হোয়াইট বোর্ডে করাচ্ছে, চুল দাড়ি নিয়ে চলে আসছে পাগলের মতো, শীতের মধ্যে মাংকি টুপি করে ঘুরে, মাংকি টুপি পরেও ভিডিও করেছি আমি। আমি তো চাই না আমাকে লাইক কে করছে না করছে, আমার তো সেটা আমার দরকারই নাই, তাই না? আমার তো পেশাগত দিক থেকে ইউটিউবার না, কিন্তু কিছু ছেলে পেলে আমাকে কমেন্ট করে, তারা রেগুলার দেখে, এইটা আমি খুব খুশি। তবে যারা দেখে না, দেখছে, তাদের মর্জির উপরে নির্ভর, তাই না? তারা কি দেখবে, কারটা ভালো লাগবে। আমার সাদা বোর্ড হোয়াইট বোর্ড নাও দেখতে পারে, ভালো কারো ভালো লাগে সে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট বক্সে কমেন্ট দেয়, হ্যাঁ দাদা ভালো লাগছে, খুশি। চলবে, এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, চলতিকা নাম গাড়ি যত দূর। তবে কেউ যদি লাভবান হয় তো সে অবশ্যই বলবে আমাকে, হ্যাঁ দাদা পাচ্ছি কোশ্চেন পরীক্ষার হলে। তো শেষ প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? গুপ্ত সাম্রাজ্য থেকে এসেছিল একটা কোশ্চেন না, যে কোন সাম্রাজ্যকে স্বর্ণযুগ বলা হয়? গুপ্ত সাম্রাজ্যকেই স্বর্ণযুগ বলা হয়। গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য যেটা, সংস্থাপক কে? শ্রীগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? সরকারি ভাষা ছিল সংস্কৃত। ওদের সরকারি ভাষা ছিল সংস্কৃত, গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত আর কুষাণ থেকে। গুপ্ত বংশ প্রচুর পরিমাণে স্বর্ণমুদ্রা জারি করে, কুষাণ বংশ সব থেকে শুদ্ধ মুদ্রা জারি করে। গুপ্ত বংশকে স্বর্ণযুগ বলা হয় ইতিহাসে, গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত বংশকে। তাহলে এদের ভাষা ছিল কি? সংস্কৃত, নম্বর, বাকিগুলো না। তো কোশ্চেন 1 থেকে 50 পর্যন্ত হলো। কিছু ঘামও ঝরছে, তারপর তো চলছে, কিছু ঘেমে টেমেও গেছি, ফ্যান এখনও লাগাইনি উপরে, কারণ ঠান্ডা তো কেবল যাচ্ছে, তো ঘামাও দরকার শরীর। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে যে দাদা হ্যাঁ স্যার পাচ্ছি, ভালো লাগলো। আর চেহারার দিকে যাবে না কখনো, পড়াশোনায় পাগল হয়ে যাওয়া থাকে কি না, তাদের চেহারা ওরকম থাকে না। দেখবে ভালো স্টুডেন্ট স্কুলে চলে গেছে, চান দান করে, চুল আঁচড়ায়নি ঠিক মতো, ওইভাবে চলে গেছে। আমি বলি না যে আমি ভালো স্টুডেন্ট, মানে পড়ার প্রতি যদি ধ্যান দাও কিনা, খুব যদি মনোযোগ দাও, তো সব ভুলে যাবে। কখন চুল আঁচড়াতে হবে, কখন দাড়ি কাটতে হবে, কিচ্ছু মনে থাকবে না, শুধু পড়াই মনে থাকবে। ওই জন্য বই পাগল হয়ে যাও। আমি আশা করি এই পরীক্ষাটা ক্যান্সেল হোক, তাতে যারা পড়াশোনা করেছে তাদের পক্ষে খুবই ভালো হবে। কারণ এইভাবে পরীক্ষা নেওয়াটা মানে মানে কি বলবো, মানে একটা খারাপ ব্যাপার। এইভাবে পরীক্ষা নিলে অনেক ভালো ছেলে স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট কি যাবে, ছিটকে চলে যাবে, পাবে না। তারা তো মেহনত করেছে, খেটেছে। আর খারাপগুলো কি করবে, চলে যাবে আগে। তো এইভাবে তো দেশের উন্নত হয় না, না দেশের ডেভেলপ করতে গেলে, সমাজে ভালো কাজ করতে গেলে শিক্ষিত দরকার, জ্ঞান দরকার। তো পড়াশোনা করলেও যে জ্ঞান হবে তা না, জ্ঞান আর পড়াশোনা শিক্ষা আলাদা ব্যাপার। জ্ঞান না পড়েও জ্ঞান অর্জন হয়, আর পড়েও জ্ঞান অর্জন হয় না। তো শিক্ষা আর জ্ঞানটা আলাদা সম্পূর্ণ। তবে আশা করি এই ধরনের যদি হয়ে থাকে কোশ্চিন, তাহলে বাতিল হওয়াটাই ভালো, কারণ বাতিল হওয়া দরকার। তাহলে কি ভালো ভালো স্টুডেন্ট যারা কষ্ট করে খেটে পড়ছে তাদের জন্য ভালো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে কেমন হলো। তো আরেকটু, আমাকে অনেক ভাই রিকোয়েস্ট করে ছবির পিকচার কোয়ালিটি, সেটা ভাই আমি এখন আমার মোবাইলে তোলা, আমি যদি পিকচার কোয়ালিটি 240 করে দিই তাহলে অনেকে দেখতেই পারবে না, সমস্যা হবে। তো কষ্ট করে একটু তোমার এমবিটা একটু বাড়িয়ে নিবে, কোয়ালিটিটা একটু বাড়িয়ে দেখবে। তো আজকে এই পর্যন্তই থাকুক। ম্যাথ, রাষ্ট্রবিজ্ঞান একটু শুরু করেছি, ধীরে ধীরে সব চ্যাপ্টারগুলো একটু একটু করে শুরু করব। ঠিক আছে, আজকে